গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। মহারাজ একদিন সবাইকে তাড়াতাড়ি আসতে বলল রাজসভায়, আর রাজসভায়ও সবাই খুব তাড়াতাড়ি চলে এসেছিল। মহারাজ রাজসভাতে এসেই বলল, সবাই দেখছি চলেই এসেছো। সভাকবি বলল, সবাই আর কই মহারাজ, গোপাল তো আজকেও আসেনি। মহারাজ বলল, গোপাল তার শ্যালকের বিয়ের ভোজ খেতে শ্বশুরবাড়িতে গেছে। সভাকবি বলল, ও মা, গোপালের কি ভাগ্য, নিত্য রোজ খেয়ে বেড়ায় ভোজ। মহারাজ বলল, এসব কথা ছেড়ে আসল কথায় এবার আসা যাক। সামনেই তো কালী পুজো। পণ্ডিত বলল, হ্যাঁ মহারাজ, হাতে আছে মোট 7টা দিন। মন্ত্রীমশাই বলল, অন্য অন্য বারের মতো এবারও জাঁকজমক করে পুজো হবে তো মহারাজ? মহারাজ বলল, অবশ্যই হবে, জাঁকজমক করেই পুজো হবে, সাথে নরনারায়ণ সেবাও হবে। পুজোর রাতে কৃষ্ণনগরের সকল প্রজারাও ভোগের প্রসাদ পাবে। মন্ত্রীমশাই বলল, খরচের ব্যাপারটা ভেবে দেখেছেন তো? মহারাজ বলল, নিশ্চয়ই ভেবে দেখেছি, আর গোপালের বুদ্ধির মতো প্রতি মাসে রাজকোষে কিছু কিছু টাকা জমিয়েও রেখেছি। মন্ত্রীমশাই বলল, ভারী আশ্চর্য ব্যাপার তো, আপনি রাজকোষে টাকা জমালেন আর আমি মন্ত্রী হয়ে কিছুই জানতে পারলাম না। মহারাজ বলল, তুমি জানলে তো দুদিনেই ওই টাকা ফুরুত করে দিতে। সভাকবি বলল, হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের যা হাত টান। মন্ত্রীমশাই বলল, খবরদার সভাকবি, মুখ সামলে কথা বলবে, বলে দিচ্ছি। সভাকবি বলল, এ বাবা, রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি এমনি বললাম, দুষ্টু। মহারাজ বলল, শোনো, এখন শুধু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। রাজপণ্ডিত, তোমার উপর কিন্তু মায়ের পুজোর ভার। সেনাপতি, তুমি সামলাবে নরনারায়ণ সেবার দিকটা, আর পুজোর রাতের ভোগের প্রসাদ বিতরণের দায়িত্ব থাকবে গোপাল আর বিজ্ঞানী। রাজবৈদ্য, তুমি থাকবে মণ্ডপ সজ্জার দায়িত্বে। মন্ত্রীমশাই বলল, আর আমি কি সামলাবো মহারাজ? মহারাজ বলল, তুমি সামলাবে নিজেকে। মন্ত্রীমশাই বলল, বিদ্রুপ করছেন মহারাজ? মহারাজ বলল, আরে ধুর, বিদ্রুপ করবো কেন? তুমি আর আমি ঘুরে ঘুরে সব কিছু তদারকি করব। কাল তোমরা সকলে এসে প্রয়োজন মতো টাকা নিয়ে যেও, ঠিক আছে? এদিকে গোপাল তো শ্বশুর বাড়িতে শ্যালকের বিয়ের ভোজ খেতে বসে পড়েছে। একজন এসে বলল, আর একটু দিই জামাইবাবু? গোপাল বলল, তা কি আছে তোমার বালতিতে? শ্যালকের বন্ধু বলল, আগে পাঠা আছে। গোপাল বলল, পাঠা? তা গাছ পাঠা নাকি মাঠ পাঠা? শ্যালকের বন্ধু বলল, মাঠ পাঠা। গোপাল বলল, তাহলে দাও। তখন শ্যালকের বন্ধু গোপালকে 1 হাতা মাংস দিতে গেল, কিন্তু গোপাল বলল, আহা, করো কি? বারবার দিতে গেলে তোমার হাত ব্যথা হয়ে যাবে যে, তার থেকে পুরো বালতিটাই আমার আসনে বসিয়ে দাও। শ্যালকের বন্ধু বলল, পুরো বালতি পাঠা? গোপাল হেসে বলল, এখন বয়স হয়েছে, তাই না হলে বলতাম গোটা পাঠাটাই বসিয়ে দিয়ে যাও। তারপর গোপাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। এইদিকে মন্ত্রীমশাই বটা আর ঘটাকে ভূত সাজিয়ে কোষাগারের দারোয়ানদের ভর দেখিয়ে কোষাগারের চাবি নিয়ে কোষাগার থেকে সব মোহর চুরি করলো। তারপর মন্ত্রীমশাই বাড়ির পেছনে পুঁতে রাখলো। আর ঠিক ওই সময়ে গোপাল আর গোপালের গিন্নি বাড়ি ফিরছিল। হঠাৎ গোপালের চোখে পড়ল মন্ত্রীমশাইয়ের ঘরের পেছনে কারা যেন মাটি কোপাচ্ছিল। গোপাল নেমে দেখতে চাইল, কিন্তু গোপাল গিন্নি যেতেই দিল না। পরের দিন সকাল হতেই মহারাজ তো বাগানে হাঁটতে আসলো। একটু পরেই এক প্রহরী মহারাজকে ডাকলো আর বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। মহারাজ বলল, সর্বনাশ কিসের? সর্বনাশ কি হয়েছে প্রহরী?
প্রহরী বলল, মহারাজ, আমি প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে কোষাগারের দিকে গিয়েছিলাম, আর গিয়ে দেখি কোষাগারের দারোয়ান জ্ঞান হারিয়ে পড়ে আছে আর কোষাগারের দরজা মেলানো। মহারাজ বলল, চলো দেখি, চলো চলো। তারপর কোষাগারের সামনে এসে দেখে সত্যি 2 দারোয়ান জ্ঞান হারিয়ে পড়ে আছে আর কোষাগারের সব মোহর চুরি হয়ে গেছে। মহারাজ প্রহরীকে বলল, তাড়াতাড়ি দারোয়ানের জ্ঞান ফেরাও, ব্যবস্থা করো। তারপর প্রহরী দারোয়ানের চোখে মুখে জল ছিটাতেই দারোয়ানের জ্ঞান ফেরে। দারোয়ান মহারাজকে বলল, মহারাজ, আপনি এসেছেন। এতদিন রাত জেগে জেগে কোষাগার পাহারা দেওয়ার কাজ করে আসছি মহারাজ, কিন্তু কাল রাতের মতো ঘটনা কখনোই ঘটেনি। রাত তখন গভীর, হঠাৎ দেখি সামনে 2 ভূত। তারা বলল আমাদের ঘাড় মটকে রক্ত চুষে খাবে। তারপর আর কিছু মনে নেই। মহারাজ বলল, এদিকে তো রাজকোষের সব টাকা পয়সা উধাও হয়ে গেছে, এখন যে কি করে কালী পুজো হবে কে জানে। যাও যাও যাও, এখনই সব সভাসদকে খবর দাও, সকলে যেন রাজসভাতে এসে আমার সঙ্গে দেখা করে। আর হ্যাঁ, একবার গোপালের বাড়িতেও ঘুরে যাও, দেখো যদি শ্বশুর বাড়ি থেকে এসে থাকে তাহলে ওকেও আসতে বলো। প্রহরী বলল, যথাজ্ঞা মহারাজ। এই বলে প্রহরী সবার বাড়িতেই গেল, শেষে গোপালের বাড়িতেও গেল। গোপাল তখন শ্বশুর বাড়ি থেকে এসে ঘুমোচ্ছিল। প্রহরী গোপালকে ডাকতেই গোপাল ঘুম থেকে উঠে বলল, কে? প্রহরী বলল, আমি গোপাল দাদা, আমি রাজবাড়ির রক্ষী। গোপাল বলল, কি ব্যাপার প্রহরী? প্রহরী বলল, কাল রাতে ভূত এসে কোষাগার থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে, মহারাজ তাই ডাকছে, তাড়াতাড়ি চলো, এখনই চলো। গোপাল বলল, সে কি, ভূত টাকা চুরি করেছে? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। একটু পরে সকল সভাসদ রাজসভাতে হাজির হলো আর মহারাজ সবটাই বলল। সভাকবি বলল, কি আশ্চর্য কথা, ভূত এসে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে চলে গেল। রাজবৈদ্য বলল, আচ্ছা এটা কি সম্ভব? মন্ত্রী মশাই বলল, কেন সম্ভব নয়, আমরা তো সকলেই জানি কালী পুজোর আগে এই ধরাধামে ভূতের আগমন হয়, হয়তো সেই রকম কোনো ভূত এসেই কাল রাতে। গোপাল বলল, বাজে কথা বলবেন না তো, ভূত বলে যেখানে কিছুই নেই সেখানে আবার চোর। মন্ত্রী মশাই বলল, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি ভূত সত্যি আছে। মহারাজ বলল, হ্যাঁ, তুমি প্রমাণ করে দিতে পারবে? মন্ত্রী মশাই বলল, পারবো মহারাজ, আমি অনেক দিন ভূত নিয়ে চর্চা করেছি, বহুবার আত্মাকে আহ্বান করে মাটিতে নামিয়ে নিয়ে এসেছি। গোপাল মনে মনে ভাবছে, মন্ত্রী মশাই মনে হচ্ছে চুরি থেকে বিষয়টাও ইচ্ছে করেই ভূতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গোপাল মন্ত্রী মশাইকে বলল, তা কোন প্রেতাত্মাকে নামিয়ে এনেছেন শুনি? মন্ত্রী মশাই বলল, তিনি যে সে ব্যক্তি নন, তিনি হলেন আমার নিজের জ্যাঠামশাই। মহারাজ বলল, হ্যাঁ, তোমার জ্যাঠামশাই? মন্ত্রী মশাই বলল, হ্যাঁ মহারাজ, তিনি আমার নিজের জ্যাঠামশাই। আমার খুব অল্প বয়সে তিনি মারা গেছিল, তাই চেহারাটা খুব ভালো করেই মনে আছে আমার। গোপাল বলল, তাই নাকি? তা কীরকম দেখতে ছিলেন তিনি? মন্ত্রী মশাই বলল, কী রকম আবার? ওই সকলে যেমন হয়, তবে একটু মোটা সোটা ছিলেন, ওই ভোলা ময়নার মতো। সভাকবি বলল, তাহলে মন্ত্রী মশাই আপনি একবার আপনার জ্যাঠামশাইকে আহ্বান করে নিচে নামিয়ে আনুন, তাহলেই জানতে পাবো চুরিটা কে করেছে, মানুষে নাকি ভূতে। মহারাজ বলল, ঠিক আছে, তাহলে কালী পুজোর আগেই তোমার জ্যাঠামশাইকে আহ্বান করো, তার সাহায্যে নিশ্চয়ই চোর ধরা পড়বে। মন্ত্রী মশাই বলল, কিন্তু মহারাজ, আত্মাকে আনার জন্য তো একটা ভৌতিক পরিবেশ আর একটা মাধ্যম দরকার হবে। মহারাজ বলল, আমাদের রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলে ভেতরে একটা পুরনো বাড়ি আছে, আমার মনে হয় ওটা থেকে ভৌতিক পরিবেশ আর কোথাও পাবো না। মন্ত্রী মশাই বলল, আর মাধ্যম? বিজ্ঞানী বলল, চিন্তা করবেন না, আমি না হয় মাধ্যম হব। তারপর রাজসভা শেষ হয়ে গেল। এদিকে গোপালের নাতি নাতনিরা জঙ্গলের পাশে মাঠে খেলছিল। হঠাৎ করে ওদের খেলার বলটা জঙ্গলে চলে গেল, আর ওটাই খুঁজতে গিয়ে ন্যাপলা বটা আর ঘটাকে কথা বলতে দেখে। ন্যাপলা লুকিয়ে লুকিয়ে বটা আর ঘটার কথা সব শোনে, আর তখনই ন্যাপলা আর বাকিরা গোপালের বাড়িতে যায় আর সব বলে। ন্যাপলা বলল,
দাদু, মন্ত্রী মশাই বটা ঘটাকে ভূত সাজিয়ে কোষাগার থেকে টাকা চুরি করেছে, আর আজকে আবার বটা ঘটা মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করবে। গোপাল বলল, তার মানে মন্ত্রী কথা মতো বটা ঘটা এই কাজ করেছে। তাই তো ভাবি, ভোর রাতে মন্ত্রীর বাড়ির পেছনে মাটি কোপাচ্ছিল কেন? ঠিক আছে, ভূত দিয়েই মন্ত্রীর ভূত ছাড়াতে হবে। পুটি বলল, তাই করো দাদু। গোপাল বলল, তোদের কিন্তু একটা কাজ করে দিতে হবে, বুঝলি? তারপর নাতি নাতনিদের সবটাই বুঝিয়ে দিল কি কি করতে হবে। পরের দিন সকালে গোপাল ভোলা ময়রাকে মন্ত্রী মশাইয়ের সব কথা বলল আর একটু সাহায্য চাইল, যাতে আসল চোরকে ধরতে পাওয়া যায়। ভোলা ময়রাও রাজি হয়ে গেল। সন্ধ্যা হতেই রাজ্যের দক্ষিণে ওই পুরনো ভৌতিক বাড়িতে সবাই গেল আর একটা মোমবাতি জ্বালিয়ে বিজ্ঞানীর মাধ্যম করে মন্ত্রী মশাই একটা মন্ত্র বলল, ওম হ্রিং ব্রিং ক্রিং ক্রিং ভূতং প্রেতং ফট, এসে যাও জ্যাঠামশাই ঝটপট। গোপাল মনে মনে বলল, বাবা কি মন্ত্রের ঘটা। মন্ত্রী মশাই বিজ্ঞানীর দিকে তাকিয়ে বলে, কই জ্যাঠামশাই, এসে গেছো? এখন বিজ্ঞানী দেহে ভর করো। এই বলে মনে মনে বলল, এবার বটা জানালার ওপার থেকে নেকি সুরে কথা বললে বেশ কেল্লা ফতে। আর এদিকে বটা ঘটা যেই কথা বলতে যাবে তখনই দুই প্রহরী বটা আর ঘটাকে ধরে বেঁধে ফেলে আর মুখও বেঁধে দেয়, যাতে কোনো কথা বলতে না পারে। আর গোপালের নাতি নাতনিরা ভূতের পরিবেশ বেশি বেশি করে বোঝানোর জন্য ধোঁয়া দিচ্ছিল। মন্ত্রীমশাই ভেবেছে বটা আর ঘটা ধোঁয়া দিচ্ছিল। তারপরেই চলে এলো ভূত সেজে ভোলা ময়রা। মন্ত্রীমশাই অবাক হয়ে গেল আর ভাবলো, হয়তো বটা নিজেই ভূত সেজে এসেছে। মন্ত্রীমশাই বলল, একই জ্যাঠামশাই, কোনো শরীর মাধ্যম না করেই একেবারে সরাসরি চলে এলেন যে ভূত সেজে? ভোলা ময়রা বলল, হ্যাঁ রে বেটা, হ্যাঁ চলে এলাম রে, সামনেই কালী পুজো, ভূত পেতরা এখন তো সরাসরি চলে আসে, তাই আমার আর কোনো মাধ্যমের প্রয়োজন নেই। মন্ত্রীমশাই মনে মনে বলছে, এ তো বড্ড বাড়াবাড়ি করছে, শেষে আবার ফেসে না যায়। মন্ত্রীমশাই ভূতকে বলল, তাই এসেই যখন পড়েছো তখন বলো, রাজকোষ থেকে কে টাকা চুরি করেছে? ভূতেই টাকা চুরি করেছে তো? ভোলা ময়রা ভূত সেজেই বলল, হ্যাঁ ভূতেই টাকা চুরি করেছে, তবে তারা আসল ভূত নয় রে, চুরি করেছে ভূত সেজে আসা দুটো বদমাশ। মন্ত্রীমশাই বলল, মানে? ভোলা বলল, হ্যাঁ রে হ্যাঁ, তারা তোরই লোক রে শয়তান, বটা আর ঘটা। মন্ত্রীমশাই বলল, এই 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 সব কি বলছিস বটা? তোকে কি আমি এই সব কথা বলতে বলেছিলাম? এই রে, মুখ ফসকে আমি কি বলে ফেললাম। গোপাল হেসে বলল, কে বটা? এ তো আমাদের ভোলা ময়রা। মন্ত্রীমশাই বলল, ভোলা ময়রা? ভোলা ময়রা? ভোলা ময়রা তখন সাদা কাপড়টা শরীর থেকে ফেলে দেয় আর বলে, এইবার চিনতে পারছেন মন্ত্রীমশাই? গোপাল বলল, মন্ত্রীমশাই, আমাদের পাতা ঝালে আপনি যে ধরা পড়ে গেছেন। মন্ত্রীমশাই বলল, মিথ্যে কথা, মিথ্যে কথা। এদিকে সেনাপতি বটা ঘটাকে বন্দি করে নিয়ে আসে। মন্ত্রীমশাই বলল, এসব কি আমাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে? বটা বলল, আমাদের কোনো দোষ নেই, যত নষ্টের গোড়ায় এই মন্ত্রী, ওই আমাদের বলেছে ভূত সেজে কোষাগার থেকে টাকা চুরি করে আনতে, তাই আমরা করেছিলাম, আমাদের কোনো দোষ নেই। এদিকে মন্ত্রীমশাইও কান্না করে বলল, এবারও আমার 12টা বেজে গেল। গোপাল বলল, এবার ভালো ছেলের মতো বলে ফেলো দেখি, টাকাগুলো কোথায় রেখেছো? মন্ত্রীমশাই গোপালের কথা শুনে পাগল হওয়ার নাটক করলো। গোপাল বলল, জানেন না তো? কিন্তু আমি জানি, আপনার বাড়ির পেছন দিকে মাটির তলায় পুঁতে রাখা আছে। মহারাজ, আমার মনে হয় মাটি খুঁড়লেই সব টাকা পাওয়া যাবে, আর সেই টাকা দিয়ে মা কালীর জাঁকজমক করে পুজো হবে। মহারাজ বলল, গোপাল, তোমার জন্য এইবারও ধুমধাম করে মায়ের পুজো হবে, সকলেই পেট ভরে মায়ের প্রসাদ খেতে পারবে।
গোপালের নাতি নাতনিরা বলল, আমাদের কিন্তু পেট পুরে মিষ্টি মন্ডে খাওয়াতে হবে মহারাজ। মহারাজ বলল, আরে আরে আরে, ওরা আবার এখানে কোথা থেকে এলো? পুটি বলল, বারে, গোপাল দাদুর কথা মতোই ভুতুরে পরিবেশ তৈরি করার জন্য আমরাই তো জানালার ওপার থেকে ধোয়া দিচ্ছিলাম। ভোলা বলল, আমিও যা করেছি সব এই গোপাল দাদার কথায়। সেনাপতি বলল, গোপালই আমাকে আড়াল থেকে বটা ঘটার উপর নজর রাখতে বলেছিল। মহারাজ বলল, সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। চলো চলো, সকলেই এবার ফেরা যাক, আর মন্ত্রিনী তার সঙ্গে এই বটা ঘটাকে কারাগারের বন্দি করো। তো ফ্রেন্ড, আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কীরকম লাগলো বলে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ তোমার খুব 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 ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।